নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে √2 একটা অমূলক সংখ্যা। শুধু √2 না, √2 এর মতো করে আমাদের আরও যেগুলো রয়েছে অর্থাৎ √3, √5, √7 এগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। √15 এটা অমূলক সংখ্যা প্রমাণ আসে। আচ্ছা, আজকে আমরা এটা খুব ভালোভাবে শিখবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু পড়াশোনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি, তাই আমাদের সেই ভিডিওগুলো যাতে মিস না হয় আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমরা জানবো যে অমূলদ সংখ্যা কী। অমূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না। যেমন দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় এরকম একটা সংখ্যা আমরা দেখি, যেমন আছে 0.5 বা 0.5। এটাকে আমরা কিন্তু খুব সহজেই দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি। কীরকম? পয়েন্টের জন্য একটা আমরা 1 নেব এবং 5-এর জন্য 0, এবং তারপরে কিন্তু আমরা এই 5টাকে লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.5কে আমরা কিন্তু লিখতে পেরেছি। 0.5কে আমরা কী লিখতে পেরেছি? 0.5কে আমরা লিখতে পেরেছি 5/10। তো যেহেতু 0.5কে 5/10 অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল আকারে আমরা লিখতে পেরেছি, সুতরাং 0.5 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাদের জন্য একটা প্রশ্ন। তোমরা বলো দেখি 7 এটা কি আমাদের মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা অনেকেই বলতে পেরেছো যে 7 একটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। 7 কিন্তু একটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। কেন 7 মূলদ সংখ্যা? খুব সহজ। 7কে আমরা কিন্তু দুইটা সংখ্যার ভাগফল আকারে লিখতে পারি। এই যে 70কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 7 হয়ে যায়। এছাড়াও 49কে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই তাহলেও কিন্তু 7 হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কেন আমাদের 7 একটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটা? অমূলদ সংখ্যা মানে হচ্ছে যেটাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না। যেমন √2। এই √2কে কিন্তু কখনোই আমরা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? কারণ √2 সমান আমাদের যে সংখ্যাটা আসে সেটা কিন্তু একটা পয়েন্টের পরে 1-এর পরে কিন্তু অনেকগুলো আমাদের সংখ্যা চলে আসে, অনেকগুলো পয়েন্টের পরে কিন্তু আমাদের সংখ্যা চলে আসে। ঠিক আছে? তো যেহেতু এই সংখ্যাগুলো চলে আসে এবং এগুলো কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই, এবং এই পৌনঃপুনিক আমাদের যদি এরকম থাকতো যে 1.23, 1 পয়েন্ট, আমি আবার লিখছি, একটু অপেক্ষা করো, আমরা লিখছি। যদি আমাদের এরকম হয় যে 1.23, তাহলে কিন্তু পৌনঃপুনিক। তাহলে আমরা 2 এবং 3-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দেবো, এবং পৌনঃপুনিক সংখ্যাকে কিন্তু আমরা খুব সহজেই দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমাদের এটা চলতে থাকবে এবং এই আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এই যে √2, আমরা যখন √2 লিখবো, এই যে √2 যদি আমরা লিখি, √2 লেখার পরে আমরা যে মানটা পাই ক্যালকুলেটরের সাহায্যে আমরা সেটা একটু দেখি। এই যে এখান থেকে খেয়াল করো, আমাদের কিন্তু এখানে চলে এসেছে কত? 1.41421356, মানে এমন সংখ্যা কিন্তু চলে আসছে এবং আসতেই থাকবে, এর কোনো শেষ নেই। যেহেতু কোনো শেষ নেই, তাই আমরা কিন্তু এখানে আমরা যদি এটাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে চাই, পয়েন্টের জন্য আমরা যদি একটা 1 নেই, পয়েন্টের জন্য এই যে পয়েন্টটা আছে সেটার জন্য আমরা যদি একটা 1 নেই, তাহলে আমরা 1 নিলাম, এরপর 4-এর জন্য 0, এরপর 1-এর জন্য 0, এরপর 4-এর জন্য 0, এই প্রত্যেকটা 4, 1, 4 প্রত্যেকটার সংখ্যার জন্য আমরা 0 নেব। কিন্তু এই 0 আমরা কতক্ষণ নেব? যতক্ষণ সংখ্যা থাকবে ততক্ষণে নিতে হবে, কিন্তু সংখ্যার তো কোনো শেষ নেই। ফলে 0 আমরা নেওয়া শেষ করতে পারবো না। যেহেতু 0 আমরা নেওয়া শেষ করতে পারবো না, ফলে আমাদের যেটা হবে, আমরা কিন্তু কখনোই এই সংখ্যাটিকে অর্থাৎ √2 এই সংখ্যাটিকে আমরা কখনোই আমরা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে? যেহেতু √2 এই সংখ্যাটিকে আমরা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি না, √2 সংখ্যাকে আমরা কখনোই দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি না, তাই অবশ্যই √2 একটা অমূলদ সংখ্যা। কিন্তু এই প্রমাণটা আমরা কীভাবে করব? এই যে প্রমাণটা আমরা করব, এই ধরনের প্রমাণকে বলা হয় আমাদের প্রতিপক্ষমূলক প্রমাণ। কি প্রমাণ বলা হয়? প্রতিপক্ষমূলক প্রমাণ। এই প্রতিপক্ষমূলক প্রমাণ যেটা রয়েছে, সেই প্রতিপক্ষমূলক বা প্রুফ অফ কন্ট্রাডিকশন। প্রুফ অফ কন্ট্রাডিকশনটা কীরকম সেটা আমরা এখন জানব। প্রুফ অফ কন্ট্রাডিকশন মানে হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া, গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা যেটাকে প্রমাণ করতে বলা হবে ঠিক তার বিপরীতটা আমরা সত্য ধরে নেব। তাহলে যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে √2 একটা অমূলদ সংখ্যা, আমরা সত্য ধরে নেব যে √2 একটা মূলদ সংখ্যা। তাহলে যদি √2কে আমরা মূলদ সংখ্যা ধরি এবং প্রমাণ করে দেখাতে পারি যে এটা আসলে মূলদ সংখ্যা কোনোভাবেই সম্ভব না, তার মানে অবশ্যই যেহেতু এটা মূলদ সংখ্যা না, তাহলে এটি অমূলদ সংখ্যা হবে। তো চলো ঝটপট আমরা দেখি সেটা কীভাবে করব। প্রথমে আমরা লিখব, ধরি √2 একটা মূলদ সংখ্যা। আচ্ছা, √2 যদি একটা মূলদ সংখ্যা হয়, তাহলে দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা PQ অবশ্যই আছে, যেখানে PQ > 1, অর্থাৎ 1-এর থেকে বড়, Pও বড় 1-এর থেকে, Q 1-এর থেকে বড়, এবং তখন আমাদের √2 সমান হবে P/Q। এখন এখানে একটা কথা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যাটা কি।
সহমৌলিক সংখ্যাটা কি। সহমৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা দুইটা কিন্তু আলাদা। সহমৌলিক আর মৌলিক আমরা এখন শিখব। প্রথমে আমরা জানব যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটিকে ওই সংখ্যা এবং যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 7কে 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। এজন্য 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ঠিক একই রকম 13 বা 13 এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ এটাকে শুধুমাত্র 1 এবং 13 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। কিন্তু 15 এটা কি মৌলিক সংখ্যা? না, 15 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 15কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 15 দিয়ে ভাগ দেওয়া যায়, সাথে 5 এবং 3 দিয়েও ভাগ দেওয়া যায়, 3 এবং 5 দিয়েও ভাগ দেওয়া যায়। 15কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো নিঃশেষে, এবং 5 দিয়েও আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। তাহলে যেহেতু আমরা 15কে 3 এবং 5 অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ভিন্ন, ওই সংখ্যা মানে হচ্ছে 15 ভিন্ন আরও দুইটা সংখ্যা 3 এবং 5 দিয়েও আমরা ভাগ করতে পারি, সেজন্য 15 কিন্তু আমাদের কখনোই মৌলিক সংখ্যা নয়। এই আমরা মৌলিক সংখ্যা শিখতে পারলাম। এখন সহমৌলিক সংখ্যা মানে কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দুটির ভিতরে কোনো এক ছাড়া আর কোনো উৎপাদক নাই, আর কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায় না। যেমন 15 এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। এবং আমরা আর একটা সংখ্যা নিলাম 6 না, 6টা হবে না, আমরা একটা সংখ্যা নিলাম 8। ঠিক আছে, 15 এবং 8। তাহলে 15 কি মৌলিক সংখ্যা? না, 15 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। এই 15 সংখ্যাটা কিন্তু কখনোই মৌলিক সংখ্যা না। ঠিক আছে, 15 সংখ্যাটা কিন্তু কখনোই মৌলিক সংখ্যা না। আসছি। আচ্ছা, তাহলে 15 এটা আমাদের মৌলিক সংখ্যা না। এবং একই রকম 15 এবং 8 এই দুইটা সংখ্যার কোনোটাই মৌলিক সংখ্যা না। এখন এই 15 এবং 8 এটা আমরা যদি ভাগ করতে চাই, অর্থাৎ 15 এবং 8 এদেরকে আমরা যদি দুইটা সংখ্যার ভাগফল আকারে লিখি, অর্থাৎ এদেরকে যখন আমরা ভাগফল আকারে লিখব, তখন কিন্তু কোনোভাবেই আমরা ভাগ দিতে পারবো না। অর্থাৎ এটা একটা আমাদের কি হবে, এটা এমন একটা সংখ্যা হবে যে দুইটা সংখ্যার ভাগফল হবে। ঠিক আছে, আচ্ছা, এভাবেই থাকবে এটা। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো সংখ্যাকে আমরা p/q আকারে লিখব, তার মানে হচ্ছে এই p এবং q দুইটা পূর্ণ সংখ্যা, p এবং q দুইটা পূর্ণ সংখ্যা এবং এদের মান হচ্ছে 1-এর থেকে বড়। আর এই p/q সহমৌলিক, অর্থাৎ যেহেতু এদেরকে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে যেহেতু ভাগ হচ্ছে না, তার মানে এটা অবশ্যই ভগ্নাংশ আকারে থাকবে বা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে √2কে আমরা কিন্তু দুইটা সংখ্যার ভাগফল আকারে পাচ্ছি। এটা আমরা সত্যি ধরে নিলাম। যদি এটা সত্যি না হয়, শেষমেশ আমরা যদি দেখি যে এটা সত্যি না, তাহলে কিন্তু অবশ্যই আমরা যে এই √2কে একটা মূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম সেটাও সত্যি হবে না। এবং যেহেতু √2 মূলদ সংখ্যা সত্যি হয় না, তাহলে অবশ্যই √2 একটা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, তো চলো আমরা ঝটপট এখানে এখন এই বর্গ করি আমরা এটাকে। তো বর্গ করলে কি হবে, আমাদের এখানে এরকম দাগ দিয়ে স্কোয়ার দিতে হবে। স্কোয়ার যখন আমরা দিব তখন কি হবে, স্কোয়ার দিলে আমাদের 2 এর স্কোয়ার করলে, যে √2কে স্কোয়ার যদি আমরা করি, √2কে স্কোয়ার করলে হয় আমাদের 2, এবং p-কে স্কোয়ার করলে হয় p স্কোয়ার, এবং q-কে স্কোয়ার করলে হয় q স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করলাম, q দিয়ে গুণ করব, উভয় পক্ষকে আমরা কি করব, q দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষ, এইটার উভয় পক্ষকে আমরা q দিয়ে গুণ করব। এখানে উভয় পক্ষকে q দিয়ে যখন আমরা গুণ করব, তখন আমাদের এখান থেকে একটা q চলে যাবে, এখান থেকে একটা q চলে যাবে। একটা q যখন চলে যাবে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে আছে দুইটা q, আর এই পাশে আছে p²/q। এটা আমরা দেখতে পাচ্ছি, কি আছে, এই পাশটাতে আছে দুইটা q মানে টুয়াইস q, এবং এই পাশটাতে আছে p²/q। আশা করি বুঝতে পেরেছ। এখন মজার বিষয় হচ্ছে, এই যে আমাদের টুয়াইস q, এটা স্পষ্টত একটা পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? কারণ একটু আগে কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই যে p/q, এই p একটা পূর্ণ সংখ্যা এবং q একটা পূর্ণ সংখ্যা, এবং সেটা আমরা কিন্তু 15 এবং 8 নিয়েছিলাম। যেহেতু 15 একটা পূর্ণ সংখ্যা এবং 8ও একটা পূর্ণ সংখ্যা, এইটার সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 8 × 2 = 16, সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যাই হয়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমাদের p²/q এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। কেন পূর্ণ সংখ্যা না? কারণ এটা একটা ভগ্নাংশ সংখ্যা। p² মানে হচ্ছে যখন 15কে আমরা আবার স্কোয়ার করব, 15কে স্কোয়ার করলে 225 হয়। তো আমাদের দেখা যাচ্ছে তখন আমাদের উপরে কী হবে, উপরে হবে কিন্তু 225, এবং নিচে কী হবে, নিচে কিন্তু আমাদের হচ্ছে 8। তাহলে 225কে কিন্তু 8 দিয়ে ভাগ দেওয়া যায় না। কেন ভাগ দেওয়া যায় না? কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, অর্থাৎ এদের ভিতরে কিন্তু সাধারণ কোনো আমাদের কোনো গুণনীয়ক নেই,
কোনো সাধারণ গুণনীয়ক না থাকার জন্য এদেরকে কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না এবং 8 দিয়ে 225কে ভাগও দেওয়া যাবে না, ফলে আমাদের এটা ভগ্নাংশই থেকে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি যে পূর্ণ সংখ্যা সমান সমান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা সমান সমান একটা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এপাশে যদি আমরা কিউ হিসেবে 8কে নেই, তাহলে 8-এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে 16, তাহলে এই পাশে পেয়েছি আমরা 16, অপরদিকে এই পাশে আমরা 16 সমান সমান পেয়েছি 225 ভাগ হচ্ছে আমাদের 8, 225 ভাগ 8, যে 225/8 এর স্পষ্ট একটা ভগ্নাংশ। তাহলে 16 কি কখনো 225/8 এর সমান হতে পারে? না, পারে না। তার মানে আমাদের এই যে আমরা লিখেছিলাম যে √2 একটা মূলদ সংখ্যা, এই যে এটা লিখেছিলাম এটা আমাদের একটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং আমরা যে এই √2কে একটা মূলদ সংখ্যা ধরেছি এটা একটা আমাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ শেষমেশ আমরা এমন একটা জিনিস পাচ্ছি যেটা অবাস্তব, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ কখনো পরস্পর সমান হতে পারে না। সেজন্য আমরা লিখে দেব যে স্পষ্টত টুয়াইস কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ 1-এর থেকে বড়। ফলে আমাদের যেটা হচ্ছে, অতএব টুয়াইস কিউ আমরা যেটা এখন এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুয়াইস কিউ এবং p² কিউ সমান হতে পারে না, অর্থাৎ টুয়াইস কিউ কখনোই p² কিউ এর সমান নয়। টুয়াইস কিউ নট ইকুয়াল টু p² কিউ। অতএব √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে √2কে কী করা যাবে না? p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √2 ইজ নট ইকুয়াল টু p/q। তাহলে √2 কখনোই √2 আমরা p/q আকারে লিখতে পারবো না। যেহেতু p/q আকারে লিখতে পারবো না, তাহলে এটা কখনোই মূলদ হবে না। যেহেতু মূলদ হবে না, তাহলে এটা কি? অবশ্যই √2 তাহলে একটা অমূলদ সংখ্যা। তাহলে √2 অবশ্যই কি একটা অমূলদ সংখ্যা। শেষ, আমাদের প্রমাণটা এখানেই এভাবে শেষ হয়ে গেল। এখন বাসায় যেটা তোমাকে করতে হবে, তোমার বাসার হোমওয়ার্ক হচ্ছে তুমি প্রমাণ করবা যে √3 একটা অমূলদ সংখ্যা, এবং সেই প্রমাণটা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই প্রমাণটা করে ছবি তুলে অবশ্যই আমাকে দিবে, আমি কিন্তু দেখবো সেই অঙ্কটা, ঠিক আছে। শুধু √3 না, এরপরে তুমি √5, তারপর √7 এগুলো তুমি করবা বাসায়, কেমন? তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।